নমস্কার বন্ধুরা। তারিখটা ছিল ২৬শে নভেম্বর ১৯৪৯। স্বাধীন ভারতের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। প্রায় ৩ বছরের অক্লান্ত পরিশ্রম, তর্ক বিতর্ক আর বিশ্লেষণের পর আমাদের গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্বাধীন ভারতের সংবিধান গ্রহণ করে। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে তৈরি এই সংবিধান ভারতকে প্রতিশ্রুতি দিয়েছিল ন্যায়, বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের। আমরা পেয়েছিলাম এক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। গোটা দেশ যখন এক নতুন ভোরের স্বপ্ন দেখছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতেরই একটি বিশেষ সংগঠন কিন্তু খুশিতে হাততালি দিচ্ছিল না, বরং তারা পালন করছিল শোক। তারা রাগে ফুঁসছিল কারা তারা এবং কেনই বা পৃথিবীর দীর্ঘতম এবং অন্যতম শ্রেষ্ঠ সংবিধান তাদের পছন্দ হয়নি। তারা আসলে কি চেয়েছিল? আজকের ভিডিওতে আমরা ইতিহাসের সেই ধুলো ঝেড়ে আসল সত্যটা জানার চেষ্টা করব। তথ্যের উৎস হিসেবে আমরা ব্যবহার করছি শামসুল ইসলামের গবেষণা এবং আরএসএস এর নিজস্ব নথিপত্র। বন্ধুরা, ভারতের সংবিধানের মূল কথাই হলো মানুষে মানুষে কোনো ভেদ থাকবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান। কিন্তু এই সাম্য বা ইকুয়ালিটির ধারণাটাই আরএসএস এর কাছে ছিল বিষের মতো। সংবিধান পাশ হওয়ার ঠিক 4 দিন পর অর্থাৎ 30শে নভেম্বর ১৯৪৯ সালে আরএসএস এর মুখপত্র অর্গানাইজারের একটি সম্পাদকীয় ছাপা হয়। সেখানে কি লেখা ছিল জানেন? সেখানে স্পষ্ট লেখা হয়, ভারতের এই নতুন সংবিধানের সবচেয়ে খারাপ দিক হলো এর মধ্যে ভারতীয় বা ভারতীয়ত্বের কোনো ছাপ নেই। এতে প্রাচীন ভারতের আইনের কোনো উল্লেখ নেই। মনুর আইন স্পার্টা বা পারস্যের আইনের অনেক আগে লেখা। আজও মনুস্মৃতির আইন সারা বিশ্বকে মুগ্ধ করে, কিন্তু আমাদের সংবিধান পণ্ডিতদের কাছে এর কোনো মূল্য নেই। ভাবুন তো একবার, ১৯৪৯ সালে দাঁড়িয়ে তারা দাবি করছে আধুনিক গণতান্ত্রিক সংবিধান নয়, বরং হাজার বছরের পুরনো মনুস্মৃতি হওয়া উচিত ভারতের আইন। আপনারা হয়তো ভাবছেন এটা হয়তো কেবল পত্রিকার একটা আর্টিকেলের কথা, কিন্তু না। আরএসএস এর শীর্ষ নেতারা সেই সময় কি ভাবতেন শুনুন একবার। আরএসএস এর প্রধান তাত্ত্বিক গুরু এম.এস. গোলওয়ালকার তার বই বাঞ্চ অফ থটসে আমাদের সংবিধানকে সরাসরি অপমান করেছেন। তিনি বলেছেন, আমাদের সংবিধান হলো পশ্চিমা দেশগুলোর সংবিধান থেকে নেওয়া বিভিন্ন ধারার এক জগা খিচুড়ি, কাম্বারসাম অ্যান্ড হেটেরোজিনিয়াস পিসিং। এতে আমাদের নিজস্ব কিছু নেই। অন্যদিকে হিন্দুত্ববাদের আইকন ভি.ডি. সাভারকর তো আরো এক ধাপ এগিয়ে ছিলেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, বেদের পর মনুস্মৃতি হলো আমাদের হিন্দু জাতির জন্য সবচেয়ে পূজনীয় ধর্মগ্রন্থ। আজও কোটি কোটি হিন্দু যে নিয়ম মেনে চলে তা মনুস্মৃতিরই দান। আজ মনুস্মৃতি হলো হিন্দু আইন। বন্ধুরা, সাভারকর বা আরএসএস নেতারা যে মনুস্মৃতিকে ভারতের সংবিধান হিসেবে দেখতে চেয়েছিলেন, আপনারা কি জানেন সেই বইটিতে আসলে কি লেখা আছে? কেন ডক্টর আম্বেদকর এই বইটিকে ঘৃণার চোখে দেখতেন? আসুন সেই ভয়ানক সত্যটা একবার দেখে নিই। আরএসএস যে মনুস্মৃতিকে সংবিধান বানাতে চেয়েছিল, সেখানে দলিত বা শূদ্র এবং নারীদের জন্য কি ন্যায় বিচার ছিল? শামসুল ইসলামের এই ডকুমেন্ট থেকে আমরা মনুস্মৃতির কিছু ভয়ঙ্কর আইনের উদাহরণ দিচ্ছি। 1. শূদ্রদের প্রতি আচরণ। মনুস্মৃতির 8ম অধ্যায়ের 270 নম্বর শ্লোকে বলা হয়েছে, যদি কোনো নিচু জাতের মানুষ মানে শূদ্র কোনো উচ্চ বর্ণের মানুষকে অপমান করে, তবে তার জিভ কেটে ফেলা উচিত। 2. শিক্ষার অধিকার। যদি কোনো শূদ্র অহংকার বশত ব্রাহ্মণকে ধর্ম বা কর্তব্য শেখাতে আসে, তবে রাজা তার মুখে এবং কানে ফুটন্ত তেল ঢেলে দেবেন। এটি 8ম অধ্যায়ের 272 নম্বর শ্লোক। 3. শারীরিক শাস্তি। যদি কোনো নিচু জাতের মানুষ রাগের মাথায় উচ্চ বর্ণের কাউকে হাত বা পা দিয়ে আঘাত করে, তবে তার হাত বা পা কেটে ফেলতে হবে। অধ্যায় 8 শ্লোক নম্বর 280। কিন্তু উল্টো দিকে ব্রাহ্মণ, সে যদি সব ধরনের জঘন্য অপরাধও করে, তবু তাকে হত্যা করা যাবে না। এবার আসি নারীদের কথায়। মনুস্মৃতি নারীদের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। 9ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, মেয়েরা শৈশবে পিতার অধীনে, যৌবনে স্বামীর অধীনে এবং বৃদ্ধ বয়সে পুত্রের অধীনে থাকবে। নারীরা কখনোই স্বাধীনতার যোগ্য নয়। এমনকি নারীদের স্বভাব সম্পর্কে বলা হয়েছে, তাদের মধ্যে নাকি কেবল অপবিত্র ইচ্ছে,
ক্রোধ, অসততা এবং খারাপ আচরণই ভরা থাকে। এবার একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, 1949 সালে যদি সংবিধান না এসে এই মনুস্মৃতি ভারতের আইন হতো, তবে আজ আপনার বা আমার মা বোনেদের অবস্থা কি হতো? দলিত ভাই বোনদের অবস্থাই বা কি হতো? আরএসএস সেদিন এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাই চেয়েছিল, আর তাই তারা সংবিধানকে মেনে নিতে পারেনি। ডক্টর বি.আর. আম্বেদকর জানতেন যে এই ব্রাহ্মণ্যবাদ বা মনুস্মৃতির শাসন আসলে ফ্যাসিবাদেরই আরেক রূপ। তাই সংবিধান লেখার বহু আগে 1927 সালের 25শে ডিসেম্বর তিনি প্রকাশ্য দিবালোকে মনুস্মৃতি পুড়িয়ে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমন এক ভারত যেখানে জাত নয়, মানুষের যোগ্যতাই হবে শেষ কথা। কিন্তু ইতিহাসের কি অদ্ভুত পরিহাস! শামসুল ইসলাম তার আর্টিকেলে দেখাচ্ছেন 1949 সালে যখন সর্দার প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন আরএসএস এর অর্গানাইজিড পত্রিকা বিনা বিচারে আটকের মানে ডিটেনশন উইদাউট ট্রায়ালের বিরোধিতা করে বলেছিল এটি ব্যক্তি স্বাধীনতা হরণ করে। অথচ আজ যখন সেই একই মতাদর্শের সরকার ক্ষমতায়, তখন ভিন্ন মত পোষণ করলেই তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে। গোলওয়ালকর 1940 সালেই তার ক্যাডারদের উদ্দেশ্যে বলেছিলেন, এক পতাকা, এক নেতা এবং এক মতাদর্শই হলো হিন্দুত্বের আলো। আজকের ভারতে আমরা কি তবে সেই এক নেতা, এক মতাদর্শ এর দিকেই এগিয়ে যাচ্ছি, যা আমাদের সংবিধানের বহুত্ববাদের বিরোধী? ভিডিওর শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একদিকে ডক্টর আম্বেদকরের দেওয়া সংবিধান, যা আমাদের কথা বলার অধিকার দেয়, সমান অধিকার দেয়, মাথা উঁচু করে বাঁচার অধিকার দেয়, আর অন্যদিকে আরএসএস এর সেই পুরনো দাবি মনুস্মৃতির শাসন, যেখানে জিভ কাটা, কানে ফুটন্ত তেল ঢালাই ছিল বিচার। ৭৭তম সংবিধান দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের ঠিক কি করতে হবে? আমরা কোন ভারতকে বেছে নেব? ইতিহাস জানুন, সচেতন হন, কারণ যারা ইতিহাস ভোলে তাদের সেই ভুল ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে সত্যটা সবাই জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় সংবিধান। নমস্কার।